নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটোবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো সোমনাথ ঘোষালের গল্প স্টেশনের ট্রেন কামড়া। প্রবল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যখন কালনা স্টেশনে এলাম, তখন রাত 10টা হবে। একেই কার্তিক মাস, একটু আধটু ঠান্ডা পড়তে শুরু করেছে। তার উপর অকাল বৃষ্টি। বৃষ্টি বললে ভুল হবে, বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। 2 গজের মধ্যে সব কিছুই অস্পষ্ট দেখা যাচ্ছে। আমার গণিতের মাস্টারমশাই চন্দ্রনাথ বাবুর অসুস্থ স্ত্রীর কুষ্টি নিয়ে ভোর ভোর যখন বাড়ি থেকে কালনার উদ্দেশ্যে রওনা দিলাম, তখন আকাশ বেশ পরিষ্কার। কালনায় ফটকদ্বারে শাস্ত্রীমশাইয়ের বাড়িতে বেলা 11টায় পৌঁছলাম। কুষ্টি বিচার করে তার ফলাফল নিয়ে আজই মাস্টারমশাইকে দিতে হবে। মাস্টারমশাইয়ের জন্য এটুকু আমাকে করতেই হবে। দুপুরের খাওয়া দাওয়া শাস্ত্রীমশাইয়ের বাড়িতেই সেরে ফেললাম। বিকেল হতে না হতে কালো মেঘে ছেয়ে গেল আকাশ। এত মেঘ কোথা থেকে যে উড়ে এসে জড়ো হলো আমার জানা নেই। কিছুক্ষণ দুমদাম গড়গড়ানি আওয়াজ, তারপরই বৃষ্টি। কালো মেঘ আর বৃষ্টির দাপটে তাড়াতাড়ি অন্ধকার নেমে এলো। কিছুক্ষণের মধ্যেই রাস্তাঘাট জলে জলমগ্ন হলো। বৃষ্টি এই থামবে করতে করতে রাত বাড়তে লাগলো। এদিকে শাস্ত্রীমশাইয়ের কুষ্টি বিচার শেষ হয়ে গেছে। ফলাফল উনি আমার হাতে দিয়ে দিয়েছেন, কিন্তু জোরালো ঝড় বৃষ্টির দরুন বাইরে বেরোনো যাচ্ছে না। এদিকে আজকের মধ্যে আমাকে চন্দ্রনাথবাবুর হাতে কুষ্টি বিচারের ফলাফল তুলে দিতে হবে। তাই আর দেরি না করে যত্ন করে কুষ্টিটা নিয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ফটকদ্বার থেকে স্টেশন অনেকটাই রাস্তা। সকালে আসার সময় রিকশায় এসেছি, কিন্তু এই ঝড় বৃষ্টিতে গাড়ি চলাচল প্রায় বন্ধই। অকথ্য আমাকে পায়ে হেঁটে স্টেশনে আসতে 10টা বাজলো। সারা স্টেশন চত্বর খাঁ খাঁ করছে। টিকিট কাউন্টারের হাফ জানলা খোলা। উঁকি মেরে দেখি চাদর মুড়ি দিয়ে চেয়ারে একজন ঘুমোচ্ছে। আমি বেশ কয়েকবার ডাকতে উনি মুখে বিরক্তি ভাব এনে চাদরের ভেতর থেকে মুখটা বের করে বললেন, কি হয়েছে? আমি বললাম, হাওড়া যাব। এখন কি ট্রেন আছে? উনি বললেন, এই প্রবল ঝড় জলে জানি না কোনো ট্রেন আসবে কি না। আমি বললাম, তাহলে আমাকে হাওড়ার একটা টিকিট দিন। উনি চাদর সমেত উঠে বসে অতি কষ্টে একটা টিকিট দিয়ে বললেন, খুচরো দেবেন। আমার কাছে খুচরো নেই। লোকটি বলল, আমার কাছেও খুচরো নেই। এক কাজ করুন, আমাকে আর বাকি পয়সা ফেরত দিতে হবে না। উনি আমাকে একবার দেখলেন। আমি এই টিকিটটা নিয়ে কাউন্টার থেকে বেরিয়ে এলাম। টিকিট মাস্টার টাকাটা ড্রয়ারে রেখে আবার চাদর মুড়ি দিয়ে চেয়ারের কোণ ঘেঁষে শুয়ে পড়লেন। আমি ভিজে একদম ঝোড়ো কাক হয়ে গেছি। প্রচণ্ড ঠান্ডায় আমার দাঁত কপাটি ঠকঠক করে কাঁপতে লাগলো। বাইরে বৃষ্টির দাপট ক্রমে বেড়েই চলছে। শুনশান প্ল্যাটফর্মে আমি ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না। এই ঠান্ডায় একটা সিগারেট খেতে ইচ্ছে করলো, কিন্তু তা জ্বালাবার জন্য আগুনের দরকার, যা আমার কাছে নেই। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কারোর দেখা না পেয়ে অবশেষে বাধ্য হয়ে গুটি গুটি পায়ে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। কাউন্টারের সামনে এসে ভেজানো জানলার ফাঁক দিয়ে দেখি টিকিট মাস্টার ভদ্রলোকটির কোনো সাড়া নেই। শেষে জানলায় চাপড় মেরে মেরে, দাদা, ও দাদা বলতেই চাদরের ফাঁক দিয়ে চোখ দুটো বার করে বললেন, কি হলো? আমি আমতা আমতা করে বললাম, একটু আগুন দিতে পারবেন? দেশলাই হবে। উনি চাদরটা আর একটু ফাঁক করে ভারী গলায় বললেন, না, আমি ওসব খাই না। এই বলে ভদ্রলোক আবার চাদর মুড়ি দিলেন।
অগত্যায় সিগারেট খাবার আশা ছেড়ে আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। এলোপাতাড়ি হাওয়া কমলেও বৃষ্টির দাপট এতটুকু কমেনি। আমার শরীর খুব ক্লান্ত লাগছে, দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছি। তাই একটা বেঞ্চে বসে ট্রেনের অপেক্ষা করতে লাগলাম। নিঃশব্দে ট্রেন এসে স্টেশনে থামতেই আমি তাড়াতাড়ি একটা কামরায় উঠে সিটে বসে পড়লাম। কয়েক মিনিট ট্রেনটা দাঁড়িয়ে আবার চলতে শুরু করলো। আমার ভিজে জামা কাপড় এখন প্রায় শুকিয়ে গেছে। আমি একটা কোণ দেখে কাঁচ নামানো জানলার ধারে বসলাম। এবার আমি লক্ষ্য করলাম সারা কামরা শুনশান, আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। এত বড় কামরায় আমি একা। আমার ক্লান্ত শরীর, তাই একটু ঘুমোবার জন্য চোখ বুজলাম, কিন্তু না, চোখে ঘুম এলো না। কেমন যেন ভয় ভয় করতে লাগলো। সামনের দিকে বেশ কিছুটা গেলাম, না, একদম শূন্য, কেউ কোথাও নেই। এবার কামরার পেছন দিকটায় হাঁটতে লাগলাম। কয়েক পা হাঁটার পর দেখি জানলার কোণ ঘেঁষে গুটিসুটি মেরে একজন চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। ওকে দেখে আমার মনে বল এলো। মনে মনে ভাবলাম, যাক, একজনকে পাওয়া গেল। আমি ওর উল্টো দিকের সিটে বসলাম। বেশ কিছুক্ষণ ওকে লক্ষ্য করলাম, কিন্তু ওর কোনো নড়াচড়া নেই। শেষে বুকে বল এনে আস্তে করে ডাকলাম, এই যে শুনছেন, এই যে। কোনো সাড়া না পেয়ে গায়ে হাত দিয়ে ডাকলাম, এই যে শুনছেন, এই যে। এবার কাজ হলো। চাদরের মুড়ি থেকে মুখ বেরিয়ে এলো। আমি চমকে উঠলাম, আরে এ যে কাউন্টারের সেই টিকিট মাস্টার। আমি বিস্ময়ে বললাম, আরে আপনি? ভদ্রলোক বললেন, তো? আমি বললাম, না, মানে আপনি এই ট্রেনে? উনি বললেন, কেন, উঠতে নেই? আমি বললাম, না তা নয়, আপনি কখন উঠেছেন দেখিনি, তাই। উনি বললেন, হয়েছে সব বলা, এবার আমাকে একটু শুতে দাও বাপু। আমি বললাম, ঘুমোবেন? একটু গল্প করলে হয় না? উনি কাষ্ঠ হাসি এসে বললেন, গল্প? তা কিসের গল্প? আমি বললাম, এই আপনার নাম কি, কোথায় থাকেন, এই কালনা স্টেশনে কত বছর কাজ করছেন, এখন কোথায় যাবেন, ইত্যাদি। উনি চাদরের ভেতর থেকে বললেন, ও তা বাপু, আমার নামার কোনো ঠিক নেই, যেখানে মন চায় সেখানেই নেমে পড়ি। আমি বললাম, সে আবার কি, কোনো নির্দিষ্ট স্টেশন নেই? উনি বললেন, স্টেশন? আমার কোনো স্টেশন নেই, মন যেখানে চায় সেখানেই নেমে পড়ি, কোনো স্টেশনের অপেক্ষা করি না। আমি হেসে বললাম, ও আচ্ছা। টিকিট মাস্টার বললেন, কি বিশ্বাস হলো না? আমি বললাম, না না, বিশ্বাস হয়েছে, আপনি ঘুমোন। বলে আমি পাটা সিটের ওপর তুলে আগডুম বাগডুম হয়ে বসে মনে মনে বললাম, কত রকম পাগল আছে, আর তাদের পাল্লায় আমিই পড়ি। উনি এবার বললেন, কি হলো, চুপ যে বড়, আমার সঙ্গে গল্প করতে আর ভালো লাগছে না? শুধু শুধু আমার ঘুমটা চটিয়ে দিলে তো। এখনকার ছেলেপুলেরা এমনই, থুস, ভালো লাগে না। এই বলে তুফান বৃষ্টির মধ্যে ঘুটঘুটে অন্ধকার বিস্তীর্ণ ফাঁকা মাঠের বুকে বিদ্যুতের মতো টিকিট মাস্টার চলন্ত ট্রেন থেকে ছিটকে বাইরে বেরিয়ে গেলেন।
আমি তড়িঘড়ি করে দরজার কিছুটা সামনে গিয়ে চিৎকার করলাম, ও বাবু, পাটা সরান। আমি চোখ চেয়ে দেখি কালনা প্ল্যাটফর্মের চেয়ারেই বসে আছি। এক কম বয়সী ছেলে ঝাঁটা হাতে সামনে দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্ম ঝাঁট দেবে বলে। তখন কাকভোর, ঝড় বৃষ্টি সব থেমে গেছে, আকাশ পরিষ্কার হতে শুরু করেছে, অনেক লোকের সমাগম শুরু হয়েছে। আমি উঠে দাঁড়িয়ে এক পা করে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। দেখি কিছু লোক জটলা হয়ে দাঁড়িয়ে আছে টিকিট কাটার উদ্দেশ্যে। আমিও লাইনে দাঁড়িয়ে পকেটে হাত দিতেই 50 টাকার নোটটা বেরিয়ে এলো। আরে, এ তো কালকের সেই টাকা। আমি তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে গতকাল রাতের ট্রেনের টিকিটটা হাতড়াতে লাগলাম, কিন্তু না, কোনো টিকিট পেলাম না। আমি খুব অবাক হলাম। টিকিট থাকার কথা, তা না থেকে টাকা থাকলো। একটু একটু করে ভোর হচ্ছে, তার সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়তে লাগলো। এর মধ্যে বেশ কয়েকটা ট্রেন আসা যাওয়া করলো। ইতিমধ্যে আমি কাউন্টারের সামনে চলে এসেছি। এখন আমার খুব দেখার আগ্রহ, কে এখন টিকিট মাস্টার। 50 টাকার নোটটা হাতেই আছে। কাউন্টার দিয়ে টাকাটা বাড়িয়ে ভদ্রলোককে দেখেই আমি চমকে উঠলাম। আরে, ইনি তো কাল রাতে আমাকে টিকিট দিয়েছিলেন। আমি টাকাটা বাড়িয়ে টিকিটটা নিয়ে ভালো করে ওনাকে দেখলাম। হ্যাঁ, একদম উনি, কোনো ভুল নেই। কিন্তু রাতের ট্রেনটা নয় স্বপ্ন দেখেছি, কিন্তু কাউন্টার থেকে যে টিকিটটা কাটলাম সেটা তো সজ্ঞানে কোনো স্বপ্ন নয়। আমার সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। কাউন্টার ছেড়ে বাইরে বেরিয়ে এসে ট্রেনের জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হাওড়ায় পৌঁছেই আগে মাস্টারমশাইয়ের বাড়ি গিয়ে ঠিকুজিটা দিতে হবে। কাল ওটা দিতে পারিনি। কী যে ভাবছেন কে জানে। আমি এদিক ওদিক দেখছি, হঠাৎ চোখ পড়ল টিকিট মাস্টারের ওপর। দেখি উনি খানিক দূরে দাঁড়িয়ে ফোন করছেন। আমি এক পা করে ওনার কাছে এগিয়ে গেলাম। আমতা আমতা করে বললাম, এই যে শুনছেন, ভদ্রলোকের ফোন করা সবে শেষ হয়েছে। উনি এবার আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বলুন। আমি বললাম, আচ্ছা, গতকাল রাতে আপনি কি কাউন্টারে ছিলেন? ভদ্রলোক আমার মুখের দিকে তাকিয়ে বললেন, রাতে? আবার গতকাল? কাল রাতে কত বৃষ্টি হয়েছে আপনি জানেন? আর তাছাড়া আমি রাতে ডিউটি করি না। কেন, কি হয়েছে? আমি বললাম, কাল ওই বৃষ্টির রাতে আপনি তো কাউন্টারে ছিলেন। উনি বললেন, আমি? আমি বললাম, হ্যাঁ, আপনিই তো চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন। ভদ্রলোক এবার মুচকি হেসে বললেন, ডিউটি করতে এসে ঘুমোচ্ছিলাম? আপনি ঠিক দেখেছেন আমাকে, আমিই ছিলাম। আমি বললাম, কি বলি বলুন তো, আমি কাল আপনার সাথে কথা বলেছি, আর এখন আপনি ঘুরিয়ে আমাকেই বলছেন কাল সত্যি আপনাকে দেখেছি নাকি? এবার টিকিট মাস্টার ভদ্রলোকটি আমার একদম কাছে এসে আস্তে করে বললেন, আপনি ঠিকই দেখেছেন, তবে ওটা আমি ছিলাম না, আমার বাবা হরিসাধন মুখার্জি, আর আমি সাধন মুখার্জি। বাবার মতো আমাকে হুবহু দেখতে। বাবাও এই স্টেশনে স্টেশন মাস্টার ছিলেন। এক ঝড় বৃষ্টির রাতে বাবা চলন্ত ট্রেন থেকে পড়ে যান। তারপর থেকে
কোনো ঝড় বৃষ্টির রাতে বাবা তাকেই দেখা দেন যাকে তার মনে লাগে। কিন্তু আজ পর্যন্ত কারোর তিনি কোনো ক্ষতি করেননি। আমি ওনার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। উনি আমাকে বিদায় জানিয়ে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। ততক্ষণে হাওড়া যাবার ট্রেন এসে দাঁড়িয়েছে। আমি তড়িঘড়ি করে একটা কামরায় উঠে পড়লাম। হাওড়া স্টেশনে ট্রেন দাঁড়াতেই আমি তাড়াতাড়ি করে নেমে স্টেশনের বাইরে এসে বাস ধরে সোজা চন্দ্রনাথ মাস্টারমশাইয়ের বাড়িতে এসে দেখি বৈঠকখানায় মাস্টারমশাই বসে খবরের কাগজ পড়ছেন। আমাকে দেখে উনি তাড়াতাড়ি কাগজ পাশে রেখে বললেন, ধন্য ধন্য আমি তোমার মতো ছাত্র পেয়ে। তোমার দায়িত্ববোধ দেখে আমি সত্যিই মুগ্ধ। গতকাল ওই ঝড় বৃষ্টির রাতে তুমি নিজে আসতে না পারলেও এক ভদ্রলোককে দিয়ে কুষ্টি বিচারের ফলাফলটা পাঠিয়ে যে কী উপকার করেছো তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি আশীর্বাদ করছি তুমি আরও বড় হও, আর ওনাকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানিও। আমি আকাশ থেকে পড়লাম। কি বলছেন চন্দ্রনাথবাবু? তাই কাল বিলম্ব না করে আমি প্লাস্টিক প্যাকেট খুলে কুষ্টিটা খুঁজতে লাগলাম। না, প্যাকেটের মধ্যে কুষ্টি বাদে সব কিছুই আছে। ওই দিনের আলোতেও আমার শরীরটা কেমন কেঁপে উঠল। আমি মাস্টারমশাইকে কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। আমার সেই মুহূর্তে আগের রাতে চাদরে ঢাকা টিকিট মাস্টার ভদ্রলোককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ওনার মুখটা মনে করার চেষ্টা করলাম। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।